জীব হত্যা করা, মানুষ হত্যা করা গর্হিত অপরাধ, মহাপাপ, কবিরা গুনাহ। তুমি তো কোনো আত্মার জন্ম দিতে পারো না, তাহলে ধ্বংস করার সাহস কোথায় পাও? একটা কুকুর সকালবেলাও দেখলাম এখানে লেজ নেড়ে ঘুরে বেড়াচ্ছে। কখন যে একটা গাড়ি এসে চাপা দিয়ে গেল, কেমন লাগে বলো? আমি তোমাদের জন্য একটু চা করে আনি। ইরানের গাওয়া চা। চা বানানো শিখেছি নাজমার আব্বু হুজুরের কাছে। আম্মা হুজুর, আমাদেরকে জাস্ট একটা সুযোগ। নাজমার আব্বু হুজুরের আদি নিবাস ইরানে। বিখ্যাত মল্লিক পরিবারের সন্তান উনি। অভিমান করে আগেই চলে গেছেন নিজের ভূমিতে। নাজমা গিয়েছে তার আব্বার অভিমান ভাঙিয়ে ফিরিয়ে আনতে। জানি না কবে অভিমান ভাঙবে, কতদিন লাগবে। তোমরা বসো। হ্যাঁ, বাহ, তোমার গলার চেনটা তো তোমাকে খুব মানিয়েছে। যত্ন করে রেখো, অনেক মূল্যবান একটা উপহার। বসো তোমরা। নাজমার বিয়ে হবে খুব ধুমধাম করে, মাস কাবার করে সব আত্মীয় স্বজন থাকবে। এই ভেবেই পুরনো শহর থেকে নতুন শহরে এই 17 কামরার বাড়িটা। কোনো কোনো সন্ধ্যায় বাতিও জ্বলে না। তোমাদের যদি মন চায় তোমরা এখানে থেকে যেতে পারো।
যতদিন খুশি, যত যুগ খুশি। কতদিন এসেছি এই বাড়িতে, কিন্তু এভাবে আসবো, থাকবো, সেটা কখনো ভাবিনি। লিডারের সাথে সে কবে থেকে কাজ শুরু করেছে, প্রথম অপারেশন, তারপর আর থেমে থাকেনি। আমি এসছি। তুমি না, এসছে আমার স্বপ্ন। অবশেষে তুমি স্বপ্ন হয়ে আসলে। তুমি যেভাবে ডেকেছো, না এসে উপায় কি বলো? তাহলে তোমার ওই নাজমা আপা, তার কি হবে? এইসব কথা না হয় পরে হোক। আমি কিন্তু অনেক বিষাক্ত, সাবধান। তুমি ভুলে যাচ্ছ আমি সাপুড়ে, বিষ নিয়ে তো আমার কাজ। তাই তো নাজমার মতো একটা বিষাক্ত সাপকে আমি তোমার মতো বিষ দিয়ে মারতে চাই। বিষের অনেক মূল্য, আগে ওটা পরিশোধ করো। মূল্য বাজার দরের থেকে অনেক বেশি আছে। স্বপ্ন বন্ধ চোখেই দেখতে হয়, খোলা চোখে নয়। বলেছিলাম না আমি বিষাক্ত। কি সমস্যা আপনার? জি, সমস্যা কি আপনার? আমার তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? না না, চোখগুলো এরকম তাধিন 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 করে নাচতেছে। আমি কি আপনাকে কোনো কারণে চিনি? এক থাপ্পড় দিয়ে এই চাপার দাঁত ওই চাপায় পাঠাই দিব। আপা, আপনার কাছে আমি
ক্ষমা চাইছি আপা, আপনি আমরা পুলিশের লোক, দেখি আপনার ব্যাগে কি আছে। এই সার্চ করো, এই কেউ একদম নড়াচড়া করবেন না। এই আপনি কেন বসেন, আপনার ব্যাগে কি? এই সার্চ করো। জি এসছো। আপনি চালানটা ঠিক করে দিয়েছেন? জি জি। বাহ নদী, ওয়েল ডান। তুমি তো দিন দিন দেখছি একেবারে ক্ষিপ্র হয়ে যাচ্ছ। উত্তাল ভয়ঙ্কর নদী, কিছুতেই বাদ না মানা। থ্যাংক ইউ। কিন্তু ওই দিন এতগুলো টাকা আপনাদের কাছে পেয়ে বুঝতে ব্যাপারটা আমি কোনোভাবে ভুলতে পারছি না। Come on, drop it. আজমলের মতো আমার এমন একটা শত্রুকে তুমি সরিয়ে দিয়েছো, এতেই আমি অনেক খুশি। সেদিন যদি তুমি বুদ্ধি করে টাকাটা চালান না করতে, তাহলে অনেক বিপদে পড়তে। বাট একটা জিনিস আমি বুঝতে পারছি না, পুলিশ এত সঠিক ইনফরমেশন পেল কোত্থেকে? আমি তো সবগুলোর কথাই ভুলতে পারছি না, এতগুলো টাকা কষ্ট। হতাশ হলো না মাইকার। আমি যে ব্ল্যাক বাবুকে আসতে বলেছিলাম, ওর কি খবর? আসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। তাইনি সারা জীবন খারাই থাকবি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার কি খবর? জি আপা, আপা ভালো। আপনাকে তো এ বাড়িতে ডেকে আনতে হচ্ছে দেখছি, এত ব্যস্ত? আপনি তো খুব ভালো করেই জানেন এ বাড়ির অন্দরমহলে ঢোকার পারমিশন সবাই পান না, কিন্তু আপনি পেয়েছেন। জি আপা। আপনার ছেলের বাম পাশের মাড়ির ব্যথাটার কি অবস্থা? আপা জি ভালো, আপা ভালো। আপা আপনি আসতে বলছিলেন, কারণটা কি আমি বলবো? আপা বুঝতেছি না আপা, ওই বারবার খালি ধরা খাইতেছে আপা, মালগুলা না খালি ধরা খাই নিতেছে। বাট আপা আমি শিওর আপা কোনো টিকটিকি লাগছে আপা। টিকটিকি না লাগলে আপা এত সলিড ইনফরমেশন কোনোখান থেকে পাওয়া যায় না। ব্যাপার না, ধরা খেতে খেতে আপনি একদিন ধরা খাওয়াবেন। আপনি ইমানদারির সাথে কাজ করবেন, এটাই আমার চাওয়া। শুনলাম পুরান ঢাকায় নাকি বড় বড় দুটো কাপড়ের দোকান দিয়েছেন। যে আপা শ্বশুরের টাকা দিয়েছি আর কি। আপনি আমার সাথে কাজ করেন বাবু, আপনার এবং আপনার পরিবারের দেখাশোনার দায়িত্ব আমার। কিছু লাগলে আমাকে বলবেন। শ্বশুরের কাছ থেকে টাকা নিয়েছেন কেন? না আপা শ্বশুরের টাকা জি আপা। ভুল কিন্তু আমি বারবার সহ্য করব না। মোংলা পোর্টের কাগজপত্রগুলো কোথায়? আছে ম্যাডাম। জি আন্টি, ইসলাম আলাইকুম। আন্টি এই যে আমি একটু বাসায় আসছি, আমি ভাতটা খেয়ে চলে আসতেছি। জি আন্টি।
ছোট নদী চলে নিরবধি। নদী এই আসার সময় হলো? দেরি হলে একটু জানাতে হয় তো, তাই না? আপনি কিভাবে এত কিছু আগে থেকে বুঝেছেন আম্মি জান? মা হলে সবকিছু বুঝতে হয়। এ কি করে হলো? ঘাবড়াবেন না, ডাক্তার ক্লিন করে ব্যান্ডেজ করে দিয়েছে, অ্যান্টিবায়োটিকও শুরু করে দিয়েছি, সেরে যাবে। আম্মি জান, একটু চা খাওয়াবেন গিলাস ভরে? পুলিশের গুলি খেয়ে তো বেঁচে গেছি, কিন্তু আপনার হাতের এক কাপ চা না খেলে যে আমি মরে যাব। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমি চা নিয়ে আসছি। কি হলো, চেঞ্জ করলে না? আপনার হাতে চাটা খাবো তারপর। ঠিক আছে, আমি ধরি। এই স্বাদটাই খুঁজছিলাম এতক্ষণ। আচ্ছা, আমি এত সুন্দর চা আপনি কি করে বানান? কে শেখালো আপনাকে? তোমার আব্বু যান। আব্বু যান? আব্বু যান আপনাকে চা বানানো শিখিয়েছেন? হ্যাঁ, উনি যেটা পছন্দ করেন, যেটা চান, সেটা উনি অন্যের কাছ থেকে কেড়ে নিতে, আদায় করে নিতে খুব ভালো জানেন। সেটাই করে ছাড়েন। কেবল পারেনি আমার সাথে। কিরকম? তোমার আব্বুজানের একটা পুত্র সন্তানের খুব খায়েশ ছিল, পাননি। আপনি আপনি অনেক কঠিন আম্মি জান। 12 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। বিয়ে কি জিনিস তখন আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তোমার আব্বুজানকে দেখলে আমি কেঁদে কেটে বালিশ ভিজিয়ে ফেলতাম। চোদ্দ বছর যখন আমার বয়স, তখন তোমার জন্ম। এক লাফে আমি বড় হয়ে গেলাম। মা বলে ডাকা তো দূরে থাক, মেয়ে সন্তান জন্ম নিয়েছে শুনে একটা বারের জন্য দেখতে আসেনি। তখন আপনার অনেক কষ্ট হয়েছিল, তাই না আম্মি জান? আমি তোমার নাম রেখেছিলাম নাজমা, যেন প্রত্যেকেই ডাকতে গিয়ে মা বলে ডাকে। আব্বু জানের আর কি দোষ বলেন আম্মি জান? বংশ রক্ষার জন্য তো সবাই পুত্র সন্তান চায়, তাই না? বংশ রক্ষার জন্য নয়,
পারিবারিক কারবার রক্ষার জন্যে। ততদিনে আমি সেটা খুব ভালোই বুঝতে পেরেছি। দ্বিতীয়বার সন্তান জন্ম দিলে যদি পুত্র সন্তান জন্ম নেয়, এই ভয়ে আমি দ্বিতীয়বার সন্তান জন্মের কোনো সুযোগই দেইনি। এটা আপনি অন্যায় করেছিলেন আম্বিজান। আব্বুজান আপনার কাছে পুত্র সন্তান চেয়েছিলেন, আর আপনি আর কেনই বা চাইবেন না বলুন? এ তো আর যেন তেন কারবার নয়, 12 পুরুষের ঐতিহ্যগত কারবার। 12 পুরুষ ধরে চলতে থাকলে কি চুরির কাজ অন্যায় নয়? কয়েক পুরুষ ধরে চলতে থাকলে কিন্তু খুনির শাস্তি মৃত্যু। অনেকদিন কোরাল মাছের ঝোল খাই না আম্বিজান, আজ দুপুরে একটু করবেন? সাথে ধোয়া ওঠা ভাত আর শুকনো মরিচে লাল আলু ভর্তা। আমি হেরে গেছি মা। ওই যে বললাম, তোমার আব্বুজান যা চাই তাই করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। আমার কাছ থেকে তোমাকেও কেড়ে নিয়ে গেছে। আম্বিজান, আমি একটু ঘুমাই, আমার না খুব ক্লান্ত লাগছে। ঘুমাও। কত টাকা খরচ করেছো? আমি 1 টাকা খরচ করিনি। সত্যি কথা বলো। আমি ব্যাগটা নিয়ে তোমাকে অনেক জায়গায় বলছি, রাস্তা তোমার খুঁজে পাবো। আর একটু থাপ্পড় মারার দরকার আছে? মনে হয় না। আমাকে তুমি করে বলিস? তোমাকে তো আমি তুমি করে বলবোই, কারণ তুমি তো আমার ছোট্ট নদী। চলে এটা কি কবিতা? কে লিখেছে? আমি। তুমি কি রবীন্দ্রনাথ? না, আমি আরিফ। এক লাইনের কবিতা হয়? হ্যাঁ। আমার ছোট নদী চলে নিরবধি। আমি নদীর কাছে শুনলাম তুমি নাকি খুব কষ্ট করে নদীকে খুঁজে বের করে টাকাটা ফেরত দিয়েছো। এটাও শুনেছি তুমি নদীর ছোটবেলার বন্ধু।
শুনে ভালো লেগেছে। কি দেখছো তুমি? আপনাদের বাড়িটা অনেক সুন্দর। এই বাড়িটা আমার আব্বা হুজুর নিজে হাতে করেছেন। পুরান শহর থেকে নতুন শহরে এসেছে, নিজে হাতে এই বাড়িটা বানিয়েছে। এই বাড়ির প্রতিটা ইটে, প্রতিটা কোণায় আমার আব্বা হুজুরের স্পর্শ হয়েছে। আরিফ চলো। বসো। তুমি কি কাজ করো? গত বছর আমার মাস্টার্স শেষ হয়েছে, একটা দুটো টিউশনি করাচ্ছি এখন, আর একটা ভালো চাকরি খুঁজছি। টিউশনি ভালো একটা চাকরি। আমাদের সাথে কাজ করবে? কিন্তু আপা আমাদের কাজে কিভাবে? রাকিবের জায়গায় তো আমাদেরকে কাউকে না কাউকে অ্যাপয়েন্ট করতেই হতো, আর রাকিবের জায়গায় পারফেক্ট ফিল আপ হবে আরিফ। আমি কাজটা করতে চাই। আমাদের কাজের ধরন একদমই ডিফারেন্ট। শিখে যাবে। এই মুহূর্তে আমার একটা মানসম্মত কাজ দরকার, যে কাজটা খুব প্রয়োজন, আর আমার বিশ্বাস আমি কাজটা করতে পারবো। আমাদের কাজের জন্য দরকার স্পিরিট, আত্মবিশ্বাস, মনোবল। তোমার সেটা আছে, আমি জানি তুমি পারবে। আমি তোমাকে গত পরশুদিন একটা দিন দিয়েছিলাম, সেই দিনটার কি অবস্থা? এখন একটু ঝামেলা হচ্ছে, আপনার একটা ফোন দিয়ে দিতে হবে। বাই দ্য ওয়ে, ফার্স্ট মিটিংয়ে আপাকে কাবু করে ফেললা। চাকরিটা আমার দরকার ছিল নদী। আমার টেনশন তো অন্য জায়গায়। তোমার আবার কিসের টেনশন? প্রথমে আবার ঘর দখল করলাম, এখন আমার কাজের প্রতিফল দখল করতে আসছো। করো। কিসের জন্য করছি? কিসের জন্য বলো, কিসের জন্য? এই হাতটা ধরে সারাটা জীবন একসাথে চলতে চাই, সেই জন্য। চলো। Fresh to death and sick as cancer. You were sort of punk rock. I grew up on hip hop, but you fit me better than my favorite sweater. And I know that love is mean and love hurts, but I still remember that day we met in December. Oh baby, I will love you till the end of time. I would wait a million years. Promise you'll remember that you're mine. কাজটা আগে কখনো করেছো? তাড়াতাড়ি করতে হবে।
Are you fast? এত রিস্ক না নিলেও পারতে। অবশ্য তুমি অতটুকু রিস্ক না নিলে এতক্ষণ আমি ডোবার ঘরে থাকতে। কেন বাঁচালে আমাকে? ওটা আমার দায়িত্ব, তাই। আমার উপরে গুলি চললে কেউ দেখতো না। তুমি দায়িত্ব পালন করেছো কি করনি সেটাও কেউ বুঝতো না। এটা কি শুধুই দায়িত্ব? হ্যাঁ, খানিকটা মায়া। মায়া। বহু বছর অনুভব করা হয়নি, কিন্তু শব্দটা অপরিচিত নয়। চারিদিকে সবাই কেমন যেন ক্ষিপ্র হয়ে আছে। আমার উপরে সরাসরি আক্রমণ করতেও দ্বিধাবোধ করছে না। চারিদিকে সবাইকে একা কি করে সামাল দেব বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমার আমাদের উপরে নিশ্চিন্তে সব দায়িত্ব ছাড়তে পারেন। আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি ভালো দিন চলে আসবে। আপনি শুধু আমার উপর আস্থা রাখুন। তোমার উপরে আস্থা আমার শেষ শুরুর দিন থেকে। জানি না কেন জীবনে প্রথমবার নিজের কোনো সিদ্ধান্ত নিজের কাছে অজানা। একটু বসো। এটা নাও, এটাকে উপহার ভেবো না। এটা তোমার প্রতি আমার বিশ্বাসের প্রতীক। আজ বহু বছর পর আমারও মায়া হচ্ছে। তুমি কখনো আমাকে কোনো সম্বোধন করো না কেন বলো তো? উদ্দেশ্য কি তোমার? কি চাও? আমার একটাই উদ্দেশ্য, তোমাকে
খুশি রাখা। খেয়ালই রাখো, আপার সাথে আজকে মিটিংয়ে যাচ্ছ, এত গান লোড করছো কেন? আমার না, আমার আসল গান তো তোমার কাছে রাখা। তোমার কাছে তো আমার সব। কি মনে করেছো একটু আদর্শ করলেই নায়িকা হয়ে যাব? আপার সাথে কেউ বেইমানি করলে তাকে আমি প্রাণে বাঁচতে পারবো না। তোমার কেন মনে হলো যে আমি তোমার আপার সাথে বেইমানি করব? কচি খুকি মনে করো আমাকে? খুব ভালোবাসো তোমার আপাকে, তাই না? ভালোবাসি কিনা জানি না, কিন্তু আপার কোনো ক্ষতি আমি হতে দেব না। তার ভালো থাকা এবং তাকে ভালো রাখা আমার দায়িত্ব। আর এটা যদি তোমার আপার প্রাপ্য হয় তখন? ডায়লগস রাখো। তোমার প্রতিটা নাটক আমার দেখা হয়ে গেছে। খলিলকে মারার কোনো প্ল্যান আমাদের ছিল না। সাজানো ঘটনা দিয়ে আপাকে বাঁচানোর নাটকটাও দরকার ছিল না। এই লাইনে আমি অনেক দিন ধরে কাজ করি, প্রতিটা শব্দ আমার জানা। কিন্তু একটা সত্য ঘটনা কেউ জানে না, ওই ঘটনার নাটকও কেউ জানে না। সেটা একটা জীবনের নাটক, একটা পরিবারের গল্প, কষ্টের একটা জীবন। ওই জীবনটা কতটা নির্দয়, কতটা ভয়াবহ ছিল কেউ জানে না। তুই আমার কষ্টটা বুঝবে। এত বছর পর আমার মনে হচ্ছে আমি কাউকে পেয়েছি যাকে বলতে পারি। পিতা বা আব্বা হুজুর, কোনোটাই ডাকার অধিকার কখনোই ছিল না আমার।
হ্যাঁ, আমি আরিফুজ্জামান মালিক, আপনার ওরসজাত পুত্র। আজ আপনার সামনে দাঁড়িয়ে 17 কামরার এই বাড়িটিতে বহু বছর থাকার অনুমতি পেয়ে গেছি। এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমার মা তো আপনার বিনোদনের বস্তু ছিল, তারই ফসল আমি। বহু কষ্টে কেটেছে আমাদের দিন, বহু কষ্টে। যাক, ওসব পুরনো কথা, টেনে লাভ কি? আমি খুবই দুঃখিত আব্বা হুজুর, আপনার আরেক সন্তানকে খুন করার জন্য। সাম্রাজ্যের ব্যাপারে অবশ্যই এরকম ঘটনা বহু বছর আগে থেকে ঘটে আসছে। প্রাচীন, তো খারাপ লেগেছে, মায়া লেগেছে। বোন তো আমার। এমন ঘটনা তো আওরঙ্গজেবও করেছিলেন, তার ভাইকে হত্যা করেছিলেন সাম্রাজ্যের জন্য। এই সাম্রাজ্যে ঢোকাই তো ছিল অসম্ভব, কিন্তু নদী মেয়েটাই কেবলমাত্র আমার কষ্টটা বুঝতে পেরেছি। যদিও ওকে বোঝাতেও আমার অনেক কষ্ট করতে হয়েছে। আরিফুজ্জামান মালিক হ্যাঁ করতে আমার পিতা। আমার জন্মের সময় আমাকে আমার মাকে মেরে ফেলার প্ল্যান ওনার ছিল। সেই রাতে যদি আমার মা আমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে না যায়, আজকে তোমার সামনে আমি এখানে দাঁড়িয়ে থাকি না। এরপর চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে, ছোট ছোট যত্নের অভাবে নিজের চোখের সামনে নিজের মাকে মরে যেতে দেখেছি। দেখেছি কখনো? দেখেছি কখনো আপা? কিন্তু ওরও বাপ মা নেই তো, তাই হয়তো ও বুঝতে পেরেছে। আর আপনার সন্তান তো আমি, তাই যা চাই তা অন্যের কাছ থেকে আদায় করে নিতে জানি। সবকিছুই হলো পরিকল্পনা মতো, শুধুমাত্র শাওনকে বাঁচাতে পারলাম না। ওকে আমি কথা দিয়েছিলাম, সবাই জানলো শাওনের গুলিতেই আপনারই স্বপ্ন পূরণ হলো আব্বা হুজুর। আপনারই ওরসজাত সন্তান আপনার সাম্রাজ্যের সম্রাট। আমি কি আপনাকে আম্মি বলে ডাকতে পারি?